তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় সমান্তরাল সরলরেখা। তোমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছ যে সমান্তরাল সরলরেখা অর্থাৎ জ্যামিতিক যে অংশটুকু আছে অষ্টম অধ্যায়ে তোমাদের জ্যামিতি সমান্তরাল সরল রেখা থেকে তোমাদের জ্যামিতি শুরু হয়েছে। যে সমান্তরাল সরল রেখার সম্পর্কে তোমরা অবশ্যই পূর্বে জানো সরল রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন জ্যামিতি করি তখন আমাদের তিনটি প্রকৃতপক্ষে তিনটি বলতে চারটি জিনিসের প্রয়োজন হয়, চারটি উপাদান জানার প্রয়োজন। যেমন এখানে আমি যদি এই যে এইভাবে আমি তিনটি উপাদান নিলাম, একটি উপাদানের দুই পাশে থাকবে তীর, আরেকটির এক পাশে তীর, আরেকটি তীর নেই। এটার যদি আমি নাম দেই এ বি, এটা যদি আমি নাম দেই সি, এটার নাম দিলাম ডি, এটা যদি নাম দেই ই, এটা নাম দিলাম আমি এফ। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এ বি এর নাম কি, সি ডি এর নাম কি, ই এফ এর নাম কি, তাহলে অনেক শিক্ষার্থী আমরা দেখেছি এই তিনটা উপাদানের নাম তারা সঠিকভাবে বলতে পারে না, যার জন্য এই তিনটা জিনিস যাদের সমস্যা তাদের জ্যামিতির মধ্যে এই তিনটা জিনিস যদি আমরা ক্লিয়ার জানা না থাকে তোমাদের, তাহলে পুরো জ্যামিতিতে যখন জ্যামিতি আমরা সম্পাদ্য বা উপপাদ্য যখন করি তখন দেখা যায় যে প্রথমে ভুল হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে এই যে এই দুই পাশে তীর আছে, এই যে এ বি এর দুই পাশে তীর থাকার কারণে এর নাম হচ্ছে রেখা। দুই পাশে তীর থাকলে আমরা তাকে বলি রেখা, আর এক পাশে তীর থাকলে আমরা তাকে বলবো রশ্মি। এক পাশে তীর থাকলে আমরা তাকে বলবো রশ্মি, আর উভয় পাশে কোনো তীর না থাকার কারণ তাকে বলবো আমরা রেখাংশ। তাহলে কোন এই যে এই ই এফ এর যেহেতু উভয় পাশে কোনো তীর নেই, এই জন্য এর নাম হচ্ছে রেখাংশ। আর সি ডি এর এক পাশে তীর চিহ্ন আছে, আমরা এই জন্য একে বলবো রশ্মি। আর এ বি এর উভয় পাশে তীর চিহ্ন থাকার কারণে একে আমরা বলবো রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে যে পাশে কোনো পাশে যদি এই তীর চিহ্ন থাকে, তীর চিহ্ন হচ্ছে চলমান, তীর চিহ্ন হচ্ছে চলমান, সব সময় এটা গতিশীল অবস্থায় থাকবে। এই পাশে যে পাশে তীর চিহ্ন থাকবে সেই পাশে সব সময় চলমান, সেই পাশটা হবে সব সময় চলমান, অর্থাৎ সব সময় গতিশীল। তার মানে এটি কোন জায়গায়, এটা সব সময় চলছে, কোন জায়গায় সে থামবে না। আমরা যদি বলি কোন জিনিস যদি চলতেই থাকে মানে কোন জায়গায় থামবে এটি যদি নিশ্চিত, যেহেতু এটি নিশ্চিত নাই, মানে সব সময় চলছে, তাহলে আমরা একে বলবো যে এর মানে শেষ নাই। যার শেষ নাই মানে যেহেতু এই যে এই বি প্রান্তটি তীর চিহ্ন আছে, তাহলে এটি সব সময় কি হবে, চলমান অবস্থায় থাকবে। আর চলমান অবস্থায় থাকলে
তাহলে আমরা বলবো যে এর শেষ শেষ কোনো শেষ কোনো অবস্থান নাই, অর্থাৎ এটি সব সময় চলছে, চলমান। তার মানে এর শেষ নাই। আর শেষ যার নাই তাকে আমরা জ্যামিতির ভাষায় তাকে বলি এখানে প্রান্ত বিন্দু নাই, প্রান্ত বিন্দু নাই। তাহলে যার শেষ নাই তার কোনো প্রান্ত বিন্দু, আমরা তাকে বলি তার প্রান্ত বিন্দু নাই। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই পাশেও তো কোনো, যেহেতু তীর আছে, তাহলে এইখানে এই বি বিন্দুর কোনো প্রান্ত বিন্দু নাই, আবার এই পাশেও তীর চিহ্ন থাকার কারণে তাহলে এই এ বিন্দুরও কোনো প্রান্ত বিন্দু নাই, যার জন্য আমরা একে বলি রেখা। এই জন্য তোমাদের অনেক সময় প্রশ্ন হয় যে রেখার প্রান্ত বিন্দু কয়টি। তাহলে রেখার যেহেতু দুই পাশে তীর চিহ্ন আছে, আর এই জন্যই রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। আর এই যে এটার নাম হচ্ছে এক পাশে তীর থাকলে আমরা তাকে বলি রশ্মি। তাহলে রশ্মির যেহেতু এক পাশে তীর আছে, তাহলে এক পাশে তার প্রান্ত বিন্দু নাই, কিন্তু যে পাশে তীর নাই সেটাই হচ্ছে তার প্রান্ত বিন্দু। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে রশ্মির প্রান্ত বিন্দু কয়টি, তুমি বলবে একটি। আবার এই যে এখানে যেহেতু তীর চিহ্ন নাই, তাহলে আমরা একে বলবো রেখাংশ। আর রেখাংশের যেহেতু উভয় পাশে কোনো তীর নাই, এই জন্য একে বলা হয়, এর প্রান্ত বিন্দু হচ্ছে দুইটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রেখার প্রান্ত বিন্দু নাই, অর্থাৎ রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। আর রেখা চেনার উপায় হচ্ছে রেখার দুই পাশে প্রান্ত বিন্দু তীর চিহ্ন থাকবে। আর রশ্মির প্রান্ত বিন্দু একটি। আর রশ্মি চেনার উপায় হচ্ছে রশ্মির এক পাশে তীর চিহ্ন থাকবে। আর এখানে এটার নাম হচ্ছে যেহেতু তীর চিহ্ন নাই, এই জন্য একে বলি আমরা রেখাংশ। আর রেখাংশের প্রান্ত বিন্দু হচ্ছে দুইটি। তাহলে রেখার প্রান্ত কোনো প্রান্ত বিন্দু নাই, রশ্মির প্রান্ত বিন্দু একটি, আর রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো রেখার যে রেখা কাকে বলে। তোমরা পূর্বের ক্লাসগুলোতে তোমরা পড়েছ যে রেখা কাকে বলে। আমরা জানি যে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং বেধ নেই। যার দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং বেধ নাই, তাকে আমরা রেখা বলি। রেখা দুই ধরনের হয়, সরল রেখা এবং বক্ররেখা। তাহলে চলমান অথবা এই রেখার সংজ্ঞা এইভাবে দেওয়া যায় যে চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। যেহেতু দুনো পাশে উভয় পাশে চলমান আছে, তাহলে এই জন্য বলা হয় চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। রেখা তাহলে কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে সরল রেখা আর একটি হচ্ছে বক্ররেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব সমান্তরাল সরল রেখা। তাহলে সরল রেখা বলতে আমরা কি বুঝি? তার রেখার যে প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ চলমান বিন্দুর গতির পথের কোনো দিকের কোনো পরিবর্তন হবে না। তাহলে যেমন আমরা বলি যে যখন একটা ধরো এইভাবে যদি আমি উভয় পাশে যদি তীর চিহ্ন দিই, এই যে এই তীর চিহ্নটা যে চলমান আছে তার বারবার দিকের কি হয়েছে, দিকের পরিবর্তন হয়েছে। তাহলে এই জন্য বলা হয় চলমান বিন্দুর গতিপথের যদি পরিবর্তন হয় তাকে আমরা বলি বক্ররেখা। আর যদি চলমান বিন্দু দুই দিকে চলছে কিন্তু দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক সোজাভাবে সরল রেখা বরাবর চলছে, সরল রেখা বরাবর যদি চলে তাহলে আমরা এটাকে বলি সরল রেখা। তাহলে এটা হচ্ছে বক্ররেখা আর এটি হচ্ছে সরল রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আজকে আলোচনা করব কি? সমান্তরাল সরল রেখা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
আমরা তো জানি সমান্তরাল হয় সবসময় কমপক্ষে দুটি জিনিস ছাড়া কোনো সমান্তরাল হয় না। যেমন রেল লাইন, আমরা যে রেল লাইন, তোমরা রেল লাইনের যে রেল যে চলে, রেল যে লাইন আছে সে রেল লাইন কিন্তু সমান্তরাল অবস্থায় থাকে। তাহলে এখানে আমরা সমান্তরাল সরলরেখা নিয়ে যদি আলোচনা করি, এখানে তোমরা অবশ্যই জানো, যেমন এটি হচ্ছে একটি সরলরেখা, আর একটি আমি সরলরেখা নিলাম, এমন ভাবে নিলাম যেন এই দুটি সরলরেখার মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্ব সবসময় সমান। তাহলে দূরত্ব এদের দুটি সরলরেখা যদি এমন ভাবে চলে যে অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান রেখে তারা গতিশীল থাকে, তাহলে এই এই সমান এই রেখা দুটিকে বলা হয় সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা এখানে থেকে তোমার কিন্তু এইভাবে আসতে পারে, এইভাবেও কিন্তু আসতে পারে, কিন্তু এদের মধ্যবর্তী যেমন রেল লাইন কিন্তু সমান্তরাল বক্ররেখা। তাহলে এইভাবে যদি চলতে থাকে অর্থাৎ এদের মধ্যবর্তী এদের দূরত্বগুলো সবসময় হবে কি সমান। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে? দুটি সরল রেখা, দুই বা চতুর্দিক সরল রেখা, দুইটিও হতে পারে, দুইয়ের বেশিও হতে পারে। যেমন এরকম হতে পারে, এই একটি সরল রেখা, এই একটি, দুই পাশে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন যদি না দেওয়া হয় তাহলে সরল রেখা কিন্তু বলা যাবে না। যেমন এরকম ভাবে তোমার যদি একাধিক রেখা যদি থাকে, এই যে এদের মধ্যবর্তী দূরত্ব গুলো একটা থেকে আরেকটা দূরত্ব যদি সমান রেখে চলে তাহলে এই রেখাগুলোকে বলা হয় সমান্তরাল সরল রেখা। তো সমান্তরাল সরল রেখা কাকে বলে? তাহলে সমান্তরাল সরল রেখা কাকে বলে? তাহলে তুমি বলবে দুই বা চতুর্দিক সরল রেখা যদি তাদের মধ্যবর্তী দূরত্ব সমান রেখে চলে তাহলে উক্ত রেখাগুলোকে বলা হয় সমান্তরাল সরল রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমান্তরাল সরল রেখা যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই একটি সরল রেখা নিতে বলা হইল, এখন এটি একটি সরল রেখা, এই সরল রেখাকে তুমি যদি নাম দাও এ বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু যখন কোনো সরল রেখার যখন আমরা নাম দিব তখন কিন্তু এগুলো বড় হাতের অক্ষর দিয়ে তোমাকে নাম দিতে হবে। অর্থাৎ এই যে এই শীর্ষ এই বিন্দুটার নাম দিব আমরা এ, এই যে বিন্দুটার নাম দিলাম আমরা বি। এখন তুমি যদি এটাকে তুমি যদি এ দাও, এটাকে তুমি যদি ছোট হাতের বি দাও তাহলে কিন্তু এটাও হবে না, এটাও হবে না। কারণ এদের নামগুলো প্রত্যেকটা বিন্দুতে নামগুলো দিতে হয় বড় হাতের অক্ষর, ইংরেজি ক্যাপিটাল লেটারে। তাহলে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব, বড় হাতের অক্ষর ব্যবহার করব। মনে করো এ বি একটি সরল রেখা, এ বি একটি সরল রেখা। এখন আমি যদি এইখান থেকে যদি আরেকটি সরল রেখা নেই, এটার নাম দিলাম ধরো সি, এটির নাম হচ্ছে ডি। তাহলে এ বি আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এ বি সরল রেখাকে সি ডি সরল রেখা কি করছে? ছেদ করছে। কোন বিন্দুতে ছেদ করছে? মানে এ বি কে যেখানে ছেদ করে আমরা এই বিন্দুটাকে বলি, এই যেখানে ছেদ করে এই বিন্দুটা যদি একটি নাম দিলাম আমি ও। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এ বি সরল রেখাকে সি ডি সরল রেখা কি করছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এই যে রেখাটা, এই প্রথম যে রেখা ছিল এই রেখা এ বি রেখাকে এই সি ডি রেখা কি করেছে? ও বিন্দুতে, এ বি রেখার ও বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। এই জন্যই যে রেখাটি অপর একটি রেখাকে ছেদ করে, এই জন্য এই রেখাটার নাম হচ্ছে ছেদক।
ছেদক ছেদক রেখা। তাহলে ছেদক রেখা কাকে বলে? তাহলে ছেদক রেখা হচ্ছে একটি রেখাকে অথবা দুই বা ততোধিক এক বা একাধিক রেখাকে যদি আরেকটি অন্য একটি রেখা ছেদ করে, তাহলে ওই রেখাটাকে বলা হয় ছেদক রেখা। যেমন এখানে যদি আমি একাধিক রেখা নেই, ধরো এখানে আমি তিনটি রেখা নিলাম, এটার নাম দিলাম এ বি, এই রেখাটার নাম দিলাম সি বি, এই রেখাটার নাম দিলাম ই এফ। এখন যদি আমি এইখানে আরেকটি রেখা যদি নেই, এর নাম দিলাম ধরো জি এইচ, তাহলে এই জি এ বি সি ডি ই এফ, এই রেখা তিনটিকে এই জি এইচ রেখা কি করছে, এই তিনটি রেখাকে কি করছে, ছেদ করছে। যখন যেখানে ছেদ করবে সেখানে তোমাকে ইংরেজি একটা অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে। যেমন এই জায়গায় ছেদ করছে, এটার নাম দিলাম ধরো এল, এই জায়গায় ছেদ করছে, এটার নাম দিলাম ধরো এম, এই জায়গায় ছেদ করছে, এর নাম দিলাম আমি এন। তাহলে তোমরা এটাকে এইভাবে বলতে পারো যে এখানে ছেদক রেখা কোনটি, জি এইচ হচ্ছে ছেদক রেখা। এখন আমরা এটাকে যদি আমরা বাংলা দিয়ে বলি, তাহলে এটাকে এইভাবে আমরা বলতে পারি এ বি কমা সি ডি কমা দিবে ই এফ কমা দিবে এত রেখাকে জি এইচ রেখা কি করছে, এ বি কে এল বিন্দুতে, সি ডি রেখাকে এম বিন্দুতে এবং ই এফ রেখাকে এন বিন্দুতে ছেদ করে। তাহলে এই জন্য জি এইচ রেখাটিকে আমরা বলি ছেদক রেখা। তাহলে ছেদক রেখা যখন একটা বিন্দুতে ছেদ করে, তখন ওই বিন্দুতে, যেমন এই যে এ বি রেখাকে সি ডি রেখা কি করছে, ও বিন্দুতে ছেদ করছে। তাহলে যেখানে একটি রেখাকে আরেকটি রেখা যখন ছেদ করে, সেখানে চারটি কোণ উৎপন্ন হয়। এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, এইখানে একটি কোণ, এই 1 2 3 এই 4। তাহলে একটি রেখাকে যখন আরেকটি রেখা ছেদ করে, সেখানে চারটি করে কোণ উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চারটি করে কোণ যখন উৎপন্ন হয়, যেমন এখানে আমি ধরো এইখানে একটি রেখা দিলাম, এই একটি রেখা, এইখানে আমি আরেকটি রেখা নিলাম, এখন এখানে আমি একটি ছেদক রেখা নিলাম, ছেদক। তাহলে এ বি সি ডি, এটা ধরলাম ই, এই বিন্দুটাকে ধরলাম আমি এফ, আর যেখানে ছেদ করছে এখানে এটাকে ধরলাম আমি এম, আর এই বিন্দুটাকে ধরলাম আমি এন। তাহলে এখন যদি আমি এখানে যদি একটি সরল রেখাকে আরেকটি সরল রেখা যদি ছেদ করে, তাহলে এই ছেদ বিন্দুতে এখানে তোমার চারটি কোণ উৎপন্ন হয়। তাহলে যদি দুটি সরল রেখাকে এই এ বি একটি সরল রেখা এবং সি ডি একটি সরল রেখাকে যদি একটি রেখা ছেদ করে, তাহলে এখানে 8টি কোণ উৎপন্ন হয়। এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি কোণ উৎপন্ন হয়। সেম এইভাবে যদি তিনটি সরল রেখাকে যদি একটি রেখা ছেদ করে, তাহলে 3 4 এ 12টি কোণ উৎপন্ন হবে। এখানে ধরো আমি এখানে তিনটি সরল রেখা নিলাম, এই সরল রেখা তিনটি, এখানে যেহেতু এই যে একটি করে রেখাকে যখন এই রেখা আমরা ছেদক রেখা নিলাম, এই ছেদক রেখা নেওয়ার পরে এখানে কয়টি রেখা আছে, 1 2 3,
তাহলে 3টি রেখা যদি থাকে তাহলে এখানে তোমার 12টি কোণ উৎপন্ন হবে। যেমন এটাকে যদি 1 2 3 1 2 এটা ধরলাম 3, এটি 4, এটি 5, এই হলো 6, এই পাশে হলো 6টি আর এই পাশে হবে 6টি 7 8 9 10 11 12, এইভাবে 12টি কোণ উৎপন্ন হবে। তো এইভাবে যদি 4টি সরল রেখাকে যদি ছেদ করে ছেদক রেখা যদি একটি ছেদক রেখা যদি 4টি সরল রেখাকে ছেদ করে তাহলে 4 4 16টি কোণ উৎপন্ন হবে। ঠিক সেম যদি 5টি রেখাকে ছেদ করে তাহলে চারপাশে 20টি 20টি কোণ উৎপন্ন হবে। এইভাবে 6টি সরল রেখাকে যদি ছেদ করে তাহলে 4 6 24টি কোণ উৎপন্ন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে সর্বোচ্চ 3টি, তোমাদের বইতে 2টি সরল রেখা 2টি রেখা আছে, 2টি রেখাকে একটি রেখা দ্বারা ছেদ করা হয়েছে। এখন রেখা দুটি সমান্তরালও হতে পারে অসমান্তরালও হতে পারে। তবে সমান্তরাল হোক আর অসমান্তরাল হোক, যদি একটি রেখাকে আরেকটি রেখা যদি ছেদ করে তাহলে ওই যেখানে ছেদ করবে সেখানে 4টি করে কোণ উৎপন্ন হবে। তাহলে দুটি রেখাকে যদি ছেদ করে তাহলে এখানে কোণ উৎপন্ন হবে 8টি, 3টি হলে হবে, অর্থাৎ 3টি হবে, প্রত্যেকটা একটা করে যদি রেখা বাড়ানো হয় তাহলে 4টি করে কোণ অতিরিক্ত যোগ হবে। তো আমরা তোমাদের বইতে শুধুমাত্র 2টি সরল রেখাকে একটি সরল রেখা দ্বারা ছেদ করা হয়েছে। তাহলে 2টি সরল রেখাকে যদি একটি সরল রেখা দিয়ে ছেদ করা হয় তাহলে এখানে কয়টি কোণ উৎপন্ন হবে? 8টি কোণ উৎপন্ন হবে। এখন এই কোণগুলোকে যদি আমরা নাম্বার দেই, এখানে নাম্বার দিলাম 1, এখানে দিলাম 2, এটি হচ্ছে 3, এখানে দিলাম 4, এই কোণটাকে নাম দিলাম আমি 5, এই কোণটাকে নাম দিলাম আমি 6, এটাকে নাম দিলাম 7, এই কোণটাকে নাম দিলাম আমি 8। তো এখানে আমরা জানি তোমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়েছ যে একটি সরল রেখাকে যদি আরেকটি সরল রেখা ছেদ করে তাহলে এখানে আমরা জানি 4টি কোণ উৎপন্ন হয়। এই 4টি কোণ আমরা কিন্তু একে আমরা বিপ্রতীক কোণ বলি। বিপ্রতীক শব্দের অর্থ হচ্ছে বিপরীত। তাহলে বিপরীত কোণগুলো উৎপন্ন হয় তাকে আমরা বলি একটির বিপ্রতীক, তার বিপরীত মানে বিপরীত পাশে যে কোণটি আছে তার সমান, অর্থাৎ বিপ্রতীক কোণগুলো সবসময় সমান। যেমন এখানে আমি দিলাম এ বি, এটি একটি সরল রেখা, আর এখানে ধরলাম এটি সি, এটি হচ্ছে ডি, এটি একটি সরল রেখা। তাহলে এই সরল রেখা দ্বয় শব্দের অর্থ হলো দ্বয় বফলা অন্তস্থ অ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ শব্দের অর্থ হলো 2। এখন এখানে অথবা তুমি সরাসরি 2টি ডাইরেক্ট বলতে পারো, যেমন এ বি একটি সরল রেখা, সি ডি এটি একটি সরল রেখা। তাহলে এই সরল রেখা দ্বয় মানে 2টি, এই সরল রেখা 2টি পরস্পর কি করছে, এখানে ও বিন্দুতে ছেদ করেছে। যেখানে ছেদ করবে সেখানে তোমাকে একটি ক্যাপিটাল লেটার, ইংরেজি ক্যাপিটাল লেটার বসাতে হবে। যদি তুমি স্মল লেটার বসাও তাহলে কিন্তু ভুল। মানে প্রত্যেকটা বিন্দুতে ইংরেজিতে যে বড় হাতের যে অক্ষর আছে সেই অক্ষরগুলো বসাতে হয়। আর বাহুর যখন আমরা নামকরণ করি তখন ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। তো আমাদের এখানে বিন্দু নিয়ে যেহেতু আলোচনা, প্রত্যেকটা বিন্দু নিয়ে সবসময় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তো এইখানে তাহলে এই এ বি সরল রেখাকে সিডি সরল রেখা কি করেছে, এ বি সরল রেখার ও বিন্দুতে ছেদ করেছে।
তাহলে এ বি সরল রেখা যখন ও বিন্দুতে ছেদ করে, সেখানে আমরা জানি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে 4টি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ 4টি ভাগে বিভক্ত হয়েছে। এই 4টি ভাগের, যেমন আমরা বলি এখানে বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। বিপ্রতীপ কোণ, বিপরীত শব্দ থেকে বিপ্রতীপ শব্দটি আসে। তাহলে আমরা যদি এটাকে, এই কোণটাকে আমরা যদি বিপ্রতীপ কোণ ধরি, যেমন সি ও বি, এটি একটি কোণ, সি ও বি, এটি একটি কোণ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সি ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি, তার বিপরীত পাশে এই যে এখানে যে কোণটি আছে সেটি হচ্ছে তার বিপ্রতীপ কোণ। তার মানে সি ও বি এর বিপ্রতীপ কোণ হচ্ছে এ ও বি। আবার যদি বলি, আমরা যদি আবার উল্টা ভাবে বলি যে এ ও বি এর বিপ্রতীপ কোণ কোনটি, তুমি বলবে সি ও বি, এটি হচ্ছে তার বিপ্রতীপ কোণ। এখন বিপ্রতীপ কোণগুলো সর্বদাই সমান, এটা তোমাকে দেখছো নিয়ম, যে বিপ্রতীপ কোণগুলো সর্বদাই সমান হয়। এখন তোমার পরীক্ষায় প্রশ্নে আসে, এই কোণটা যদি তোমাকে 60 ডিগ্রি দেওয়া হয়, আমরা তো জানি কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, কোণ পরিমাপের একক ডিগ্রি। আর এইখানে যেটা, এখানে আমি যদি এই কোণটা যদি আমি 60 ডিগ্রি দেই, তাহলে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ যেহেতু এর বিপরীত, এখানে আমি প্রশ্ন, তার বিপরীত জায়গায় আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, দিয়ে বললাম যে এই কোণটি কত। তাহলে এটি যদি বিপরীত কোণ, আমরা জানি বিপরীত কোণগুলো সবসময় সমান। তাহলে সি ও বি যদি 60 ডিগ্রি হয়, তোমাকে আমি যদি প্রশ্ন করি যে এ ও ডি, তাহলে এটা কত ডিগ্রি, তাহলে অবশ্যই এটাও, যেহেতু নিয়ম হচ্ছে কি বিপরীত কোণ সবসময় সমান, তাহলে এটি 60 ডিগ্রি হলে এটি 60 ডিগ্রি হবে। সেম এ ও সি যদি যে কোনো একটি ডিগ্রি দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি হবে, বিপরীত কোণ, তার বিপরীত পাশে যে কোণটি হবে সেই কোণটিও হবে সমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা জানি যে একটি সরল রেখা উপর যদি একটি বিন্দু নেওয়া হয়, যে কোনো একটি সরল রেখা নিবে, সেই সরল রেখা, ধরো এ বি একটি সরল রেখা, আর এই এ বি সরল রেখার উপর আমি এখানে পি একটি বিন্দু নিলাম, পি একটি বিন্দু। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, এখানে ধরো পি যখন বিন্দু নিচ্ছি আমি, এখানে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, একটা হলো উপরের অংশ, মানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে উপরে আর একটি হচ্ছে নিচে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এ পি ও এই কোণটি কত ডিগ্রি, আমরা একটি সরল রেখার উপর যে কোনো একটা বিন্দু যদি তুমি নাও, এর নিয়ে যদি উপর দিকের অংশ বলা হয় যে এটি কত ডিগ্রি কোণ, তাহলে অবশ্যই এটা তোমরা চাঁদা, তোমাদের যে চাঁদা আছে সেই চাঁদাতে কিন্তু 180 ডিগ্রি কোণ দিয়ে চাঁদাটা তোমাদেরকে, জ্যামিতির যে চাঁদা আছে সেই চাঁদার মধ্যে কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ওইখানে দেওয়া আছে, তোমরা মিলাই নিতে পারো। তাহলে তুমি এই চাঁদা দিয়ে, এই যে যেখানে বিন্দু, এই চাঁদার ভিতরে একটা বিন্দু আছে, অর্থাৎ ছিদ্র আছে, ওই ছিদ্রটা এই বিন্দুর মধ্যে ধরে তুমি মাপে দেখো, এই উপরের অংশ হচ্ছে 180 ডিগ্রি, এটি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণকে আমরা বলি সরল কোণ। তাহলে 180 ডিগ্রির কোণকে আমরা বলি এক সরল কোণ। তাহলে 180 ডিগ্রি কোণকে কি বলে, সরল কোণ বলে। এখন অনেক সময় প্রশ্ন হয় এক সরল কোণ সমান কত ডিগ্রি, তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আর 180 ডিগ্রির মধ্যে 90 কয়টি আছে, দুইটি, তাহলে 90 যোগ 90 হয় 180। তাহলে আবার 90 ডিগ্রি কোণকে আমরা বলি সমকোণ, 90 ডিগ্রি কোণকে আমরা বলি সমকোণ, আর 180 ডিগ্রি কোণকে আমরা বলি এক সরল কোণ। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি সমান কয় সরল কোণ,
তাহলে তুমি বলবে 180 ডিগ্রি সমান এক সরল কোণ। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 180 ডিগ্রি সমান কয় সমকোণ, তাহলে আমরা জানি 90 ডিগ্রি সমান এক সমকোণ। তাহলে দুইটি সমকোণ 290 যোগ করলে যদি 180 হয়, তাহলে দুই সমকোণ এক সরল কোণ সমান দুই সমকোণ। দুই সমকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান কয় সমকোণ? দুই সমকোণ। আবার 180 ডিগ্রি সমান কয় সরল কোণ? এক সরল কোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এখানে যে দুইটি সমান্তরাল সরল রেখা আছে, তুমি সেই সরল রেখাটি তির্যক ভাবে নিতে পারো, সমতল বরাবর নিতে পারো, সোজা অর্থাৎ লম্ব বরাবর নিতে পারো। আমরা যে কোনো সরল রেখা যদি নেই, একটা সরল রেখা তির্যক, তির্যক তির্যক শব্দের অর্থ হলো তেসরা। তির্যক শব্দের অর্থ তেসরা, অর্থাৎ তেইরা আমরা যাকে বলি। আর লম্ব বলতে আমরা বুঝি ঠিক সোজা বরাবর। ঠিক সোজা বরাবর আমরা একে বলি লম্ব। আর যদি সমতল বলা হয়, আমরা ঠিক ভূমি বরাবর যে রেখা যদি নেই, সেটা হচ্ছে সমতল রেখা। তাহলে আমরা একটা রেখা রেখা সরল রেখাও নিতে পারি। সরল রেখা বলতে তুমি যদি তির্যক ভাবে নাও, তাহলে ওকে আমরা বলি তির্যক রেখা। যদি লম্ব ভাবে নাও, আমরা বলি লম্ব রেখা। আর যদি সমতল বরাবর নাও, অর্থাৎ সোজা নাও, একবারে সোজা বরাবর যদি নাও, আমরা বলি একে বলি সমতল বরাবর রেখা। অর্থাৎ যত প্রকারের রেখাই হোক, এই রেখার যে কোনো একটা মধ্যে তুমি একটি বিন্দু নিবে। এই বিন্দু যখন নিবে, তার দুটি পক্ষ হয়ে যাবে। একটা রেখার দুটি পক্ষ থাকে, অর্থাৎ বাম পক্ষ হতে পারে, ডান পক্ষ হতে পারে। তাহলে যে কোনো এক পক্ষে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তুমি তোমার চাঁদা কাটা কম্পাস চাঁদা দিয়ে তুমি মেপে দেখতে পারো। তাহলে আমরা একটি রেখার এক পাশে কত ডিগ্রি কোণ নেব? 180 ডিগ্রি কোণ। অর্থাৎ এটি হলো কনস্ট্যান্ট, ধ্রুবক। এটি যারা গণিতবিদেরা পরীক্ষা নিরীক্ষা করে তোমাদেরকে প্রমাণ করার জন্য তোমাদের জ্যামিতি বক্সে চাঁদা দেওয়া আছে। এই চাঁদা কেন দেওয়া হয়েছে? এই চাঁদাটি দেওয়া হয়েছে, তারা যে এখানে বলে যে বিপরীত কোণগুলো সমান। তাহলে তুমি মেপে দেখো যে বিপরীত কোণগুলো সমান কিনা। আমরা তো বলি যে বিপরীত কোণগুলো সমান। তুমি অবশ্যই এই যে যখন যেখানে সমান পাবে, সেখানে তোমার কাছে চাঁদা আছে, সেই চাঁদা দিয়ে তুমি মেপে দেখবে যে সমান আছে কিনা। আর তুমি যদি সেই চাঁদা দিয়ে যদি কোনো জিনিস মেপে নিজে প্র্যাকটিক্যালি দেখতে পারো, তাহলে সেই জিনিস তোমার 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 মনে হারাবে না, অর্থাৎ মনে থাকবে বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটি সরল রেখার এক পক্ষে, এক পাশে আমরা বলবো যে এখানে 180 ডিগ্রি কোণ হবে। বিপরীত পাশেও হবে কত? 180 ডিগ্রি কোণ। কারণ একটা বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো একটা বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। তাহলে 360 ডিগ্রি কোণকে আমরা যদি সমান দুইটে বিভক্ত করি, তাহলে একটি মাঝখানে একটি সরল রেখা পাওয়া যায়। অর্থাৎ যেমন এখানে যদি আমি একটি বিন্দু নেই, এই বিন্দুটিকে, এই বিন্দু তার চারপাশে 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। যেমন যদি তোমাকে যদি বলা হয় একটি পাখা অর্থাৎ ফ্যান, ফ্যান যে ঘুরে, এই ফ্যান কিন্তু একটি বিন্দুকে কেন্দ্র করে কিন্তু তার চারপাশে ঘুরে। তার মানে একটি পাখা অর্থাৎ যে কোনো বস্তু যখন ঘুরে, একটা বিন্দুকে কিন্তু কেন্দ্র করে সে চতুর্পাশে ঘুরে। তাহলে সে বিন্দুকে যখন কেন্দ্র করে চতুর্পাশে ঘুরতে থাকে, তখন সে 360 ডিগ্রি কোণে সে সর্বদাই ঘুরতে থাকে। তাহলে একটি বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে তার চারপাশে অবস্থান করে। কিন্তু এই বিন্দুকে যদি, বিন্দুর মাঝখানে যদি আমরা একটি সরল রেখা নেই, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে দুটি অংশে বিভক্ত হয়ে যাও। অর্থাৎ এই 360 ডিগ্রি
সমান দুটি অংশে বিভক্ত হয়ে যায়। আর দুটি অংশে বিভক্ত হওয়ার কারণে এখানে দুটি সরল সরল কোণে পরিণত হয়। আবার এই রেখা এই বিন্দুকে যদি আমি আরো যদি দুটি অংশে বিভক্ত করি উপর থেকে নিচের দিকে, তাহলে এখানে চারটি কোণ উৎপন্ন হয়। তাহলে একটি রেখার উপর আরেকটি রেখা যদি লম্বভাবে যদি ছেদ করে, তাহলে এইখানে প্রত্যেকটা কোণ সমান হবে, অর্থাৎ 90 ডিগ্রি করতে হবে। অর্থাৎ একটা বিন্দু আমরা জানি 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। তাহলে সেই বিন্দুকে যদি ঠিক পরস্পর লম্ব বরাবর যদি ছেদ করা হয়, সেখানে চারটি কোণ উৎপন্ন হয়। তোমরা অবশ্যই জ্যামিতিক কাটা কম্পাস দিয়ে এই কোণগুলি তুমি মেপে দেখতে পারো, প্রত্যেকটাই কিন্তু 90 ডিগ্রি। আর এই 90 ডিগ্রি হওয়ার কারণে 90 ডিগ্রি করে কোণ হওয়ার কারণে আমরা বলি একে বলি সমকোণ। তাহলে সমকোণ কাকে বলে? আমরা এর আগেও কিছুক্ষণ আগেও বলেছি যে 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে, আর 180 ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলে। আর এইখানে তাহলে বিন্দু এখানে দেখো চারটি সমকোণ নিয়ে অবস্থান করে, তার বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে, আর এই বিন্দু দুটি সরল কোণ নিয়ে অবস্থান করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জ্যামিতি তোমরা মনে করো যে আমরা দেখেছি জ্যামিতি যখন শিক্ষার্থীরা করে তখন জ্যামিতির মধ্যে গিয়ে তাদের সমস্যা হয়, মানে এটা তাদের মাথায় ঢোকে না। তো তুমি যদি এখানে একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখো, অর্থাৎ আমার এই ক্লাসগুলো দেখো, তাহলে আশা করি তোমার অঙ্কে আমরা যে অঙ্ক করি সেই অঙ্কের চেয়ে জ্যামিতি তোমার কাছে অনেক সহজ মনে হবে। মূলত জ্যামিতি সহজ, জ্যামিতি শুধু এখানে শুধু যুক্তি, মানে যুক্তি দিয়ে কে কার সমান, এই নিয়মগুলো তোমাকে কিছু নিয়ম, অল্প কয়েকটি নিয়ম যদি তোমাকে তোমার জানা থাকে, তাহলে জ্যামিতি তোমার কাছে অনেক সহজ মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জ্যামিতির এইখানে যে একটি বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে, একটা বিন্দু অর্থাৎ 360 ডিগ্রিকে যদি আমরা ডিভাইডেড করি, এখানে 4টি 90 হয়, 4টি 90 যোগ করলে হয় 360 ডিগ্রি। তাহলে তার মানে আমরা 90 ডিগ্রিকে যদি এক সমকোণ বলি, তাহলে এখানে যেহেতু 4টি কোণ উৎপন্ন হচ্ছে, বিন্দু 4টি সমকোণ নিয়ে যদি অবস্থান করে, তাহলে আমরা অবশ্যই বলবো, যদি তোমাকে প্রশ্ন করা হয় ডিগ্রি দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে তোমাকে ডিগ্রি দিয়ে উত্তর দিতে হবে। যদি সমকোণ দিয়ে তোমাকে প্রশ্ন করা হয়, সমকোণের উত্তর দিয়ে তোমাকে, বিন্দুকে যদি সমকোণ দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সমকোণ দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। বিন্দুকে যদি সরল কোণ দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তোমাকে সরল কোণ দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। যেমন তোমাকে যদি আমি প্রশ্ন করি বিন্দু কত ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে, তাহলে তোমাকে বলতে হবে বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। তোমাকে যদি প্রশ্ন করা হয় বিন্দু কয় সমকোণ নিয়ে অবস্থান করে, তাহলে তোমাকে বলতে হবে বিন্দু 4 সমকোণ নিয়ে অবস্থান করে। তোমাকে যদি প্রশ্ন করা হয় বিন্দু কয় সরল কোণ নিয়ে অবস্থান করে, তাহলে তোমাকে উত্তর দিতে হবে বিন্দু 2 সরল কোণ নিয়ে অবস্থান করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এই যে চিত্র যে অঙ্কন করেছি, এখানে এই চিত্র, এখানে কিন্তু একটা বিন্দু নিয়ে আলোচনা। এই বিন্দু আমরা তো জানি বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। আর এই বিন্দুর আমরা যে এই যে সরল রেখা, যেমন এখানে যদি তোমাকে, এটা আমি এ ধরেছি আর এটা ধরছি সি, এখানে যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, যদি আমি সিডি রেখা নেই, তাহলে এই সিডি রেখার এই পক্ষ যে আছে, এই পক্ষে কিন্তু এখানে কিন্তু একটা সরল কোণ আছে, এইখানে একটি সরল কোণ নিয়ে এসে অবস্থান করছে এই পক্ষ। আবার এই সিডি রেখার এই বিপরীত পক্ষ, এইখানেও কিন্তু একটি সরল কোণ নিয়ে এই কোণ দুটি অবস্থান করছে। এখন এই দুটি সরল কোণ, এখানে যে সরল কোণটি আছে, এই সরল কোণ কিন্তু এখানে আবার কিন্তু দুটি কোণ আছে, এই কোণ আর এই কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি।
এখন এই দুটি কোণের মধ্যে তোমাকে একটি কোণ দিয়ে দেওয়া হবে পরীক্ষার খাতা, পরীক্ষার প্রশ্নে। তাহলে অপর কোণটি তোমাকে বের করতে হবে। তুমি কিভাবে বের করবে? তুমি জানো যে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই একটি কোণ তোমাকে দেওয়া হয়েছে 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি দেওয়া হয় তাহলে এই কোণটি কত? তার মানে তুমি 180 থেকে 60 তোমাকে বিয়োগ করতে হবে। 60 যদি তুমি বিয়োগ করো তাহলে আর থাকবে কত? আর থাকবে 120 ডিগ্রি। তাহলে এই কোণটি হবে 20 ডিগ্রি। যেমন তোমাকে মনে রাখতে হবে একটি সরলরেখার এক পাশে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় আর এই পাশে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে মনে করো একটি খাতা এবং একটি কলম, দুইটি জিনিস তুমি ধরো 25 টাকা দিয়ে তুমি ক্রয় করেছো, অর্থাৎ কিনেছো। একটি খাতা কিনেছো এবং একটি কলম, মোট দর হচ্ছে অর্থাৎ দামটি হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি, মনে করো আমি কিনলাম একটি খাতা এবং একটি কলম 25 টাকা দিয়ে আমি ক্রয় করলাম। তোমাকে যদি প্রশ্ন করি যে কলমের দাম যদি 10 টাকা হয় তাহলে খাতার দাম কত? তাহলে অবশ্যই তুমি ধরতে পারবে যে মোট দাম যেহেতু 25 টাকা, তার মধ্যে একটির দাম আমি 10 টাকা দিয়ে দিলাম, তাহলে অপর জিনিসটির দাম অবশ্যই তুমি বের করতে পারবে। কারণ মোট দাম থেকে তুমি একটি কলমের দাম বাদ দিবে, বাদ দিয়ে যা থাকবে সেটি হবে কি? একটি খাতার দাম। ঠিক সেম এইখানে তোমাকে আগে থেকে জানা থাকতে হবে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন দুইটি কোণের মধ্যে একটি কোণ যদি তোমাকে দিয়ে দেওয়া হয় যে এই কোণটি যদি আমি 100 ডিগ্রি দেই তাহলে এই কোণটি কত হবে? আর থাকবে কত? 180 থেকে 100 বাদ দিলে 80 ডিগ্রি। এই কোণটি হবে শুধুমাত্র 80 ডিগ্রি। তাহলে এইখানেই তোমাকে প্রশ্ন করা হবে, এইখানে প্রশ্ন করা হবে যে এই কোণটি কত ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, আগামী দিন তার পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা করব। যদিও আজকে আমরা ছেদক রেখা নিয়ে আলোচনা করেছিলাম, কারণ ছেদক রেখা যখন আমরা আলোচনা করি তখন পূর্বের এইখানে এই ছেদক রেখার মধ্যে যে জিনিসগুলো প্রত্যেকটা বিন্দু আছে, যে বিন্দু সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আমি ছেদক রেখা দিয়ে আমি কি করব। এই জন্যই বিন্দু নিয়ে আমরা আজকে আলোচনা করলাম এবং ছেদক রেখা নিয়ে আলোচনা করলাম, এমনকি সমান্তরাল সরল রেখা নিয়ে আলোচনা করেছি। তো আগামী দিন আমরা পরবর্তী ক্লাস, দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আজকে হচ্ছে প্রথম ক্লাস, আগামী দিন দ্বিতীয় ক্লাস হবে। তো আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।